যদি যে দিল্লিতে শেখ হাসিনা বসে আছেন সে দিল্লিতে তারেক রহমান রওনা হন, দিল্লি থেকে শেখ হাসিনাকে আনতে পারার আগেই সে বিষয়টা কিভাবে দেখা হবে, তা নিয়ে কি ধরনের স্লোগান চলবে, কি আলাপ চলবে, এসব নিয়ে চিন্তা। অন্যদিকে ভারতের দিক থেকে এক রকমের শীতল আচরণে কিছুতেই তারেক রহমানের ভারত যাওয়া হচ্ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের একটা ঘোষণা সম্ভবত বেশ পরিষ্কারভাবেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে এসেছে। এই ঘোষণাটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে একটু পরখ করে দেখা যায় যে সত্যি যদি শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে যেই দিল্লি শহরে আছেন সেই দিল্লিতে তারেক রহমান পৌঁছে গেলে তার দেশের এখনকার রাজনৈতিক প্রতিপক্ষ যারা এবং যারা তাকে একরকমের সমর্থন এবং পরিসর তৈরি করে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিষয়টা কিভাবে দেখে, এসব পরখ করতেই যেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হঠাৎ করে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তারেক রহমানের একটা ভারত সফরের আমন্ত্রণ এসেছে। ব্রিক্স সম্মেলনে একটা পর্যবেক্ষক দেশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, এবং পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন যে তিনি তার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী যাচ্ছেন কি যাচ্ছেন না এটা খোলাসা করেন নাই বটে, কিন্তু ভারতের সকল সংবাদ মাধ্যম, বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আগামী 12-13 সেপ্টেম্বর এই ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হবে, এবং সেটা কিন্তু ভারতেও যে খবর হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সূত্রেই হয়েছে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবার যে নিয়মিত ব্রিফিংটা হয় এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের ব্রিফ করেন, সেখানে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি তার সেপ্টেম্বরে ভারত আসছেন, ভারত কোনো আমন্ত্রণ জানিয়েছে, তিনি বলেছেন এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। এই যে ফেব্রুয়ারি মাসে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেই অনুষ্ঠানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংসদের স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিলেন, এবং ওম বিড়লার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ব্যক্তিগত আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার স্ত্রী জুবায়দা রহমান, তার কন্যা জাইমা রহমানকে নাম উল্লেখ করে একত্রে ভারত সফরের আমন্ত্রণ জানালেন এবং বললেন আপনার পুরো পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। কিন্তু সেই তারেক রহমান ভারতের কাছে আর ওই তারেক রহমান থাকলেন না। যা যা বুঝ দিয়ে বা যা যা প্রতিশ্রুতি দিয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে, তার মধ্যে একটা বড় প্রতিশ্রুতি ছিল ভারতের জন্য যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসর সৃষ্টিতে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ ভারত মনে করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি না হলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আবারও কার্যক্রম শুরু করতে না পারলে বাংলাদেশে যে ইসলাম পন্থার চরমপন্থার বিকাশ ঘটেছে, সীমান্ত অঞ্চলেও যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভারত জানে, ভারত যেসব স্যাটেলাইট ছবি খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছে ইউনূস আমলেই, ভারত মনে করে যে সেই পরিস্থিতি না হলে বাংলাদেশ এমন অস্থিতিশীল হবে যে প্রায় 4500 কিলোমিটার যে দেশের সঙ্গে তাদের শুধু স্থল সীমান্ত, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে লম্বা স্থল সীমান্ত, সেই দেশটায় এমন পরিস্থিতি হলে ভারতও নিরাপদ থাকতে পারবে না। কাজেই ভারতের সঙ্গে মূল আলাপটাই ছিল তারেক রহমানের। একদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা, অন্যদিকে এটা নিশ্চয়তা দেওয়া যে বাংলাদেশে ভারত বিরোধিতা যেভাবে উস্কে উঠেছে 2024-এর 5ই আগস্টের পর, সেই ভয়াবহ বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী রাজনীতির বাংলাদেশে অবসান ঘটবে, কিংবা অন্তত নতুন সরকার সেটাকে একরকমের হাওয়া দেবে না, এবং বাংলাদেশের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। হাসনাতরা যেসব হুমকি দেন 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন,
এসব বন্ধ হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ভারতের স্বপ্নভঙ্গ হয় এবং তারেক রহমান একদিকে যেমন ইউনূসের আমলের অধ্যাদেশকে আইনে পরিণত করেন নতুন সংসদে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখেন, কোনো আওয়ামী লীগ নেতা কর্মী পেশাজীবীর জামিনটুকু পর্যন্ত হয় না। আর ওই যে ভারত বিরোধিতার রাজনীতি, তারেক রহমান বরং সেই রাজনীতির এক রকমের নেতা হয়ে ওঠার প্রচেষ্টা নেন। এই পরিস্থিতিতে ভারত, প্রধানমন্ত্রী মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এরা সকলেই বাংলাদেশের নতুন সরকারের প্রতি এমনভাবে আস্থা হারান যে খলিলুর রহমান যখন এপ্রিলে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন এপ্রিলে ভারত সফরে গেলেন এবং তার আগে বলা হলো ভারত সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টা নিয়ে আলাপ করবেন, সেই সফর শেষে দুই দেশ এমনকি কোনো কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো দ্বিপাক্ষিক বিবৃতি পর্যন্ত দিল না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একমাত্র খলিলুর রহমানকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত এমন একটা এক্স হ্যান্ডেলের বার্তা ছাড়া তিনি বা তার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সফর নিয়ে আর কোনো কথা বললেন না এবং এরপর থেকে ভারতের তরফে আর কোনো আমন্ত্রণ, আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তারেক রহমানের কাছে এলো না এবং দিন তারিখ কিছুতেই ঠিক হলো না তারেক রহমানের ভারত যাওয়ার। একদিকে হঠাৎ করে ভারত গেলে এই হাসনাত, সার্জিস, জামায়াতে ইসলামী বাংলাদেশে চরমভাবে ভারত বিদ্বেষী রাজনীতি করে ক্ষমতার কেন্দ্রে চলে আসা দলগুলো কি ভূমিকা নেবে? তারা যদি বেঁকে বসে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী রাজনীতিকে উস্কে দেয়, তাহলে নতুন সরকার, তারেক রহমান, বিএনপি বিপদে পড়বেন কিনা সেই চিন্তা। মানে কেমন দেখাবে যদি যে দিল্লিতে শেখ হাসিনা বসে আছেন সে দিল্লিতে তারেক রহমান রওনা হন, দিল্লি থেকে শেখ হাসিনাকে আনতে পারার আগেই সে বিষয়টা কিভাবে দেখা হবে, তা নিয়ে কি ধরনের স্লোগান চলবে, কি আলাপ চলবে, এসব নিয়ে চিন্তা। অন্যদিকে ভারতের দিক থেকে এক রকমের শীতল আচরণে কিছুতেই তারেক রহমানের ভারত যাওয়া হচ্ছিল না। এর মধ্যে তারেক রহমান প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে চীন ঘুরে এসেছেন। এরপর বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে পর্যন্ত এই বিশ্লেষণ ছাপা হয়েছে যে বাংলাদেশ কি তার মানে চীনমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। আর তারেক রহমান এখন ব্রিক্সের নামে ভারত সফরে যাওয়ার এই কথাটা পারলেন এমন একটা সময়ে যখন কিনা বাংলাদেশ সফরে আসছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরজে বাংলাদেশে আসছেন সরাসরি এই কথাটা তারেক রহমানের কাছ থেকে জানতে যে সত্যিই কি বাংলাদেশ চীনমুখী হয়ে পড়েছে কিনা সেটা এখন প্রথম আলো, টাইমস অফ বাংলাদেশ সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে লিখছে। আর ভারতের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ নর্থ ইস্ট নিউজ লিখছে যে ভারত থেকে একটা আনুষ্ঠানিক দাওয়াতপত্র পাওয়ার আগে তারেক রহমান এমনকি ভারতের পাঠানো নতুন যে রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ভারতের বিজেপির বর্ষিয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে যে বাংলাদেশে পাঠিয়েছে ভারত বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে এবং যিনি এসে ভারতের ভ্রমণ ভিসা আবার চালু করেছেন, তার সঙ্গে তারেক রহমান কিছুতেই সাক্ষাৎ করবেন না এই জেদ ধরেছিলেন। এই পরিস্থিতিতে ভারত ব্রিক্স সম্মেলনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিক্স হচ্ছে সেই জোট যেই জোটটি আবার ভারত গড়ে তুলেছিল, প্রথম গড়ে উঠেছিল ব্রিক নামে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই চারটি দেশ মিলে পরে দক্ষিণ আফ্রিকাও এসে যোগ দেয়। এই জোটটির মূল উদ্দেশ্যই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মোড়লগিরি সারা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা এই উদীয়মান অর্থনীতিগুলোর একটা শক্তিশালী
পাল্টা জবাব, পাল্টা জোট গড়ে তোলা, যাতে এই যে ইরান যুদ্ধের সময়ও যেমন যখন মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপর চাপ প্রয়োগ করলো তবু ইরান থেকে তেল কেনা যাবে না, রাশিয়া, চীন, ভারত যে সেসবে একদম কর্ণপাত না করে জ্বালানি কিনে গেছে ইরান থেকে এবং তাদের উৎপাদন ব্যবস্থা চালু রেখেছে, এই রকম অবস্থান নেওয়াই এই ব্রিক্স জোটের একটা মূল লক্ষ্য, যাতে গ্লোবাল সাউথের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে পৃথিবীতে যে বিরাট অর্থনীতি গড়ে উঠছে সেই অর্থনীতির আওয়াজটা সারা পৃথিবী শুনতে পায়। এই রাশিয়া, চায়না, ভারত, ব্রাজিল এই জোটে এরপর মিশর, ইরান, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও যুক্ত হয়েছে এবং 2023 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন ব্রিক্স সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল পর্যবেক্ষক হিসেবে, তখন সেখানে গিয়ে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্স জোটে বাংলাদেশকেও যাতে অন্তর্ভুক্ত করা হয় সেই আহ্বান জানিয়ে এসেছিলেন। এই ব্রিক্স জোটের মাধ্যমেও ভারত কিন্তু বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির যে পরিসর সেই পরিসর তৈরির প্রয়োজনীয়তার কথা বাংলাদেশ সরকারকে জানান দিতে চায়। শুধু যে সার্জিও গোর দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ভারত এই কথাটা পরিষ্কার বুঝিয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরকে বুঝিয়েছে, পুরো ট্রাম্প প্রশাসনকে বুঝিয়েছে যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষা করতে হলে, এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে মার্কিন বিনিয়োগ থেকে শুরু করে ভারত, চীন, রাশিয়া সকলের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। শুধু তাই নয়, ভারতের এ দফার সিদ্ধান্ত হচ্ছে যে ভারত ব্রিক্সের মাধ্যমেও বাংলাদেশকে এই বার্তাটা জানান দিতে চায় যে শুধু ভারত, আমেরিকা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চাইছে। শুধু তাই নয়, রাশিয়া, চীন, ভারত সহ এই গ্লোবাল সাউথের নেতৃত্ব দানকারী দেশগুলোর প্রত্যেকেই এ বিষয়ে একমত যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ছাড়া বাংলাদেশের মতো একটা দেশে উন্নয়ন সম্ভব নয় এবং সেরকম একটা পরিবেশ তৈরি না হলে রাশিয়া, চীন, ভারত, আমেরিকা কেউই তাদের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে নিরাপদ বোধ করে না। কাজেই ব্রিক্সের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে কি বার্তা দিতে চায় ভারত সেটা বলা মুশকিল। তবে নিশ্চিতভাবেই ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের খবর দিয়ে যেভাবে লিখেছেন যে সেপ্টেম্বরে তারেক রহমানের একটা সফর হতে পারে, সেটাতে বোঝা যায় ভারতেও একটা অপেক্ষা আছে বাংলাদেশ ভারত সম্পর্কটাকে স্বাভাবিক করে নেওয়ার। যেমনটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। তবে ভারতেও প্রধানমন্ত্রী মোদির ওপর একটা চাপ আছে। 10 ট্রাক অস্ত্র মামলা ঘটেছিল যেই ব্যক্তি একেবারে সরকারের কেন্দ্রে থাকা অবস্থায়, মানে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সরকারের মুখ্য চরিত্র ছিলেন যখন তারেক রহমান, তখন যে 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বাংলাদেশের ভূমিতে নিয়ে আসা হয়েছিল, সে বিষয়টা যেমন ভারতের সাবেক বর্তমান কূটনীতিক বিশ্লেষকদের অনেকে বারবার মনে করান, অনেকেই ফেব্রুয়ারির পর থেকে তারেক রহমানের ভারতের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের কথা মনে করিয়ে মনে করেন এই মুহূর্তেই তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারত সরকারের ব্যাপক উচ্ছ্বাস দেখানোর বোধহয় কোনো সুযোগ নেই। ভারত সরকারের জন্য তাই খুব ভালো হবে যদি তারেক রহমান তার প্রথম ভারত সফরটায়